আমাদের সাথে আজ আছেন অনিন্দিতা অনি, যিনি একজন চিত্রশিল্পী। শুভ সকাল, স্বাগত আপনাকে সকালের বাংলাদেশে। ধন্যবাদ আপনাদের, শুভ সকাল। সকালটা আসলে কিভাবে শুরু হয় একজন চিত্রশিল্পীর? সকালটা শুরু হয় আসলে প্রকৃতি দেখে, পাখির ডাক শুনে। আমার বাসাটা হচ্ছে 18 নম্বর সেক্টর। ওখানে খুব সুন্দর আসলে পাখির ডাক শোনা যায়, একদম 4:30 থেকে শুরু করে পাখিরা সবার আগে ঘুম থেকে উঠে। হ্যাঁ, ডাকটা খুব এত ভালো লাগে যে আমার সকালটা আসলে পাখিদের সাথেই কাটে। বাহ। তাহলে এই যে শিল্পী মনের আবির্ভাবটা আসলে কবে হয়েছিল? কেন মনে হলো যে আমি শিল্পী হতে চাই? আসলে ছোটবেলা থেকেই হচ্ছে ছবি আঁকার প্রতি একটা টান ছিল। আমার প্রথম ছবি আঁকার হাতে খড়ি হচ্ছে বৌদ্ধ মন্দিরে। সেখান থেকে তারপর আমি যখন স্কুলে পড়াশোনা শুরু করি, আমার শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আইডেল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল। তারপর কলেজে আসলাম হলিক্রস কলেজ, এবং আমার দুটো শিক্ষা প্রতিষ্ঠানই কালচারাল খুব। তো সেখান থেকে আসলে যেহেতু একদম শৈশব থেকেই আর্টের সাথে যুক্ত, তারপর মনে হলো চারুকলা নিয়েই পড়াশোনা করি। বাহ, বাসার রিয়াকশন কি ছিল যখন শিল্প নিয়ে না, পড়াশোনা করতে চাইলাম? একদমই বাসা থেকে কোনো বাধা রেস্ট্রিকশন ছিল না? একেবারেই ছিল না। কি আনন্দ, নিজের মতো করে নিজেকে গ্রো করতে দেওয়ার কি আনন্দ, তাই না? এটা তারপরে অসাধারণ। অনি যখন পড়তে শুরু করলেন তখন কি রিয়েলাইজ করলেন? আঁকছিলাম তা তো ঠিক ছিল, তত্ত্বীয় পড়া যখন পড়ছি, বিষয়গুলো জানছি, তখন কি ওই আগ্রহটা খুঁজে পাওয়া গেল, নাকি মনে হচ্ছিল না কেন পড়তে গেলাম, আঁকলেই তো ভালো ছিল, শুধু এমন হয়েছে? না, এমনটা হয়নি। খুবই মজার মজার বিষয় ছিল। আচ্ছা। এবং সবসময় মনে হতো আমি নতুন কিছু আসলে জানছি, আরো জানার বাকি আছে। তো এই যে আর্টের ক্ষেত্রে তো আসলে আমরা যখনই চিন্তা করি তখনই শুধুমাত্র আমার মনে করি পেইন্টিং। তো চারুকলা আসলে আপনার মেজরটা কোথায় ছিল? আমার ডিপার্টমেন্ট পেইন্টিং ছিল, Okay. কিন্তু আমাদের হচ্ছে স্কেচও করতে হতো। এটা আমাদের পড়াশোনা তো 4 বছর, বিএফএ আমি শেষ করেছি। তো 4 বছরে তো অনেক কিছুই আমাদের করতে হয়, ফিগার ড্র করতে হয়। কিন্তু আমার কাছে অ্যাক্রিলিকে পেইন্টিংটা করতেই সব থেকে বেশি ভালো লাগে। মানে এক একটা তো রঙের মাধ্যম আছে। ভালো কারণ লাগে, কারণটা কি? কারণ আমরা অনেকের কথা জানি যাদের ছাপচিত্র প্রচন্ড পছন্দ, অনেকে স্কেচ করতে ভালোবাসেন, অ্যাক্রিলিক কেন? অ্যাক্রিলিক নিয়ে খেলতে ভালো লাগে। চমৎকার করে একদম স্পষ্ট বলে ফেললেন। টেক্সচার আছে, তো আমার মনে হয় সেটা সবচেয়ে বেশি আকৃষ্ট করে। হ্যাঁ, যে আমি একটা acrylic একটু টেক্সচার দেখতে ভারী পাচ্ছি, একটা একটা colour। ডাইমেনশন তৈরি হয়। চমৎকার। আমরা অনেক কাছে শুনি, সদ্য আপনার একক প্রদর্শনী শেষ হয়েছে, হ্যাঁ, 19 তারিখ থেকে 23 তারিখ অবধি এক্সিবিশনটা চলে। একটু বলবেন বিস্তারিত এক্সিবিশনটা নিয়ে আমাদের? আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে বিস্তারিত বলার অনেক কিছু আছে, কারণ আমি কাজ করেছি আসলে পাথরের উপর। আচ্ছা। এবং পাথরে আসলে গল্প বলেছে, পাথর গল্প বলেছে, নারীর গল্প বলেছে পাথর। বাহ। একদম নারীর শৈশব থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত একটা জার্নি চলে গিয়েছে। তা আমি আসলে বেড়াতে গিয়েছিলাম পঞ্চগড়ে। তো ওখানে আমি ছিলাম হচ্ছে তেঁতুলিয়ার ডাক বাংলোতে। মহানন্দা নদী কিন্তু তার পাশেই। তা আমি খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তো ওঠার পর আমি দেখলাম ওখানকার শ্রমিকরা এই মহানন্দা নদী থেকে পাথর উত্তোলন করছেন সনাতন পদ্ধতিতে। আমার এত ভালো লেগেছে এই দৃশ্যটা। আমি নিজে একজন সনাতন শিল্পী, তো পদ্ধতিটা যদি আমাদেরকে একটু এক্সপ্লেইন করেন, হাত দিয়ে করেছে? কিভাবে? হাত দিয়ে করেছে? হ্যাঁ, হাত দিয়ে যেটা হচ্ছে স্টোন আসলে গ্র্যাব করা? মেশিনটা ব্যবহৃত হয়নি। আচ্ছা। এবং এটা তো দুটো খুবই জিনিস হয় কষ্টকর এক একটা হচ্ছে কাজ। উপরের দিকের বড় স্টোনগুলো আসে, এবং তাতে করে তলদেশ যেভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা সেটা থেকে বেঁচে যায় আর কি। এটা একটা মানে ভালো নুড়ি জায়গা। যদি পাথরগুলো নিচে থেকে যায়, আমরা হ্যাঁ, বড় পাথর বড় পাথরগুলো, তাই তো? ভুল বলিনি তো? না, না, চমৎকার। এখান থেকেই কি আপনার এই পুরো এক্সিবিশনের প্ল্যান? মেশিন, স্টোন, মানে না, ঘটনাটা কি এখান থেকে ঘটেছে? আসলে প্ল্যান না। আচ্ছা। আমি তাদের স্মৃতি ধরে রাখার জন্য নানা শেপের হচ্ছে পাথর নিয়ে এসেছি। এবং আপনি যদি আমার এক্সিবিশনের ছবিগুলো দেখেন, কোনো পাথরটা ছোট, কোনোটা বড়, এবং পাথরগুলো অমসৃণ। শুধুমাত্র আমি তাদের স্মৃতিটা ধরে রাখতে নিয়ে এসেছিলাম। তো বাসায় নিয়ে আসার পর আমার কাছে মনে হলো যে আমি তো একজন শিল্পী, আমি কেন এটাকে নতুন করে কোনো কিছু করব না। তখন আমার কাছে মনে হলো গুহা চিত্রের কথা, যেটা আমাদের সাবজেক্টে ছিল, আমরা পড়েছিলাম। তো আমি এটা নিয়ে রিসার্চ করেছি 2 বছর। তারপর মনে হলো যে আমি ওটাকে আবার রিপ্রেজেন্ট করতে পারি, এবং বাংলাদেশে এটা নিয়ে কেউ কাজ করেনি এখন পর্যন্ত এভাবে। মানে আর্টের সবচেয়ে আদিম ফরম্যাটকে আপনি ফরম্যাটটা। 2026-এ নতুন করে পাথরের উপর এনেছেন। হ্যাঁ। শিন স্টোন, এই গল্পটা আপনি বলছিলেন, এবং আর্টের ওল্ডেস্ট ফর্মকে আপনি 2026-এ নতুন করে আনেন। কতখানি চ্যালেঞ্জিং ছিল?
অনেকটা চ্যালেঞ্জিং ছিল, কারণ প্রথমে হচ্ছে পাথরে আসলে অ্যাক্রিলিকটা বসছিল না, আমার একটা পাথর নষ্ট হয়ে গিয়েছিল। তো সেখান থেকে যখন নষ্ট হয়ে গেল, আমি ওখান থেকে শিখলাম কিভাবে আসলে আমি কাজটা করব। পাথর নষ্ট কিভাবে হলো? পাথরটা আমরা তো আসলে ক্যানভাসে আঁকি তুলি দিয়ে, ফোমটা কিন্তু ক্যানভাসে আমরা ব্যবহার করি না, কারণ এক একটা জায়গা তো আসলে এক এক রকম। কাঠি যদি আমরা রং ব্যবহার করি সেটা হচ্ছে এক এক রকম, আর যেহেতু পাথর একটা অমসৃণ জায়গা, ক্যানভাসটা তো অমসৃণ থাকে না। তো সেখানে যখন আমি তুলিটা ইউজ করলাম, ওটা আসলে বসছিল না, রংটা হচ্ছে পিছলে যাচ্ছিল। তো তখন আমি ফোম ব্যবহার করলাম তারপরে, এবং রংটাকে আমি একেবারে পাতলা করে ফেলেছি। ওকে, তারপরে হচ্ছে এটা বসেছে, বাহ। এবং 2 বছর লেগেছে আমার কাজটা শেষ করতে। টোটাল কটা পাথর ছিল? 30টা পাথর। 30টা পাথরের কাজ শেষ করতে আমাদের 2 বছর লাগলো। তো শিন স্টোন আমরা যেটা দেখতে পাচ্ছি যে নামে আসলে মানে না একটা- বাকি গল্প বলে দেয় আর কি। বাকি গল্প বলে দেয়, একটা মহিলার উপস্থিতি আসলে আছে, এবং তারপর সেখান থেকে আমরা আসলে এটা নারী কেন্দ্রিক যাত্রায় নিয়ে আসলাম। কেন? আচ্ছা, পাথর যখন পাথর তো আসলে প্রাকৃতিকভাবে সৃষ্টি, তো এটার যে তৈরির যে রহস্যটা, সেটা কিন্তু নারীর সাথেই যাচ্ছে। আচ্ছা। নারী কিন্তু মা হচ্ছে, নারীরই কিন্তু পিরিয়ড হচ্ছে, এটার যে কষ্ট, সেই জার্নিটা কিন্তু পাথরের সাথেই যায়, কারণ পাথর কিন্তু আস্তে আস্তে জমে জমে তারপর কিন্তু নদীতে আসছে। একটা প্রসেসিং, নারীর মধ্যে একটা রহস্য আছে, একটা অভিমান আছে, একটা গল্প আছে, নানা ধরনের অব্যক্ত একটা ভার আছে, তা কিন্তু শুধুমাত্র নারীতেই সম্ভব। আমি যদি আমি কোথাও ঘুরতে গেলে রুনিয়া, আমি প্রকৃতি পরিবেশ মানুষ দেখি, উনি ঘুরতে যেয়ে পাথরের মধ্যে এত কিছু দেখে ফেলেছে। এইভাবে এই জন্যই বোধহয় এই জন্যই শিল্পীর তিনি আলাদা। শিল্পী, এই আমরা এই জন্যই আমরা আমরা হচ্ছে আলাদা। এই জন্যই আমরা আলাদা। আমরা হ্যাঁ, প্লিজ বাকি। অনি আপনি বলছিলেন। তা আমার কাছে মনে হলো যে আমি আসলে পাথরের নারীকেই নিয়ে আসি না। তো নারীকে যখন নিয়ে আসলাম, তখন আমার কাছে মনে হলো শুধু নারী কেন বসবে, নারী গল্প বলুক না, সমস্যা কোথায়। আচ্ছা, তো আমি আসলে, এটা তো আমার প্রথম একক ছিল, আমি অনেক ছোট, তো এটা দিয়ে আমি আসলে শিখেছি অনেক কিছু, আমার এখনো শেখার জার্নি মাত্র শুরু হলো। তা আমার কাছে মনে হচ্ছে যে আমি তার শৈশবটা নিয়ে এসেছি। আমার দিদা একটা কথা বলতেন যে নারীর 3বার ফুল ফোটে, একবার যখন তার জন্ম হয়, একবার যখন তার পিরিয়ড হয়, একবার যখন সে মা হয়। তো আমি, নারীর যখন জন্ম হয়েছে, আমি যে তার শৈশব, আমার প্রথম ছবিটার নাম হচ্ছে আলোর উদ্ভব, এবং সেখানে আপনি একটা শিশুরকে ফুলের মধ্যে দেখবেন, এবং কালারটা ছিল পার্পেল, কারণ ওটা একটা নিষিদ্ধ আকর্ষণ। আমরা যে নারী দিবসে যখন আসি, তখন কিন্তু পার্পল কালারটা ব্যবহার করি, কারণ সেটা নিষিদ্ধ আকর্ষণ। মানে রংটাও আমাকে সেভাবেই হচ্ছে রাখতে হয়েছে। আবার এই রঙের মধ্যে আমি কিন্তু আদিম যুগের মানুষেরা যে রংটা ব্যবহার করতেন, আমি তাদেরটাকেও কিন্তু রেখেছি পুরো প্রতিটা পাথরে। মানে তারা তো হচ্ছে প্রাকৃতিক কালার ব্যবহার করতো, সবুজ, কালো, তারপর হচ্ছে পশুর যে চর্বি, সেগুলো হচ্ছে তারা ব্যবহার করতো। তাদের সময় তো আসলে রং ছিল না, না। তারা প্রকৃতিকে দিয়েই হচ্ছে নিজেদের জীবনের রংটা তৈরি করে গল্পটাকে নিতেন, হ্যাঁ। তুলে ধরেছে, এবং অন্য একটা সভ্যতার কাছে পৌঁছে দিয়েছে। এখনো কিন্তু তাদের আঁকা ছবি, যে গুহা চিত্র, তা কিন্তু আছে। আপনি যদি ভারতে দেখেন, ভারতে কিন্তু এখনো আছে গুহা চিত্র। তো আমি এগুলো নিয়ে পুরোটা রিসার্চ করে তারপর আমি এই কাজটা করেছি, এবং তারা যেভাবে করতেন, তাদের যে ছবি আঁকাটা কিন্তু স্পষ্ট ছিল। আমি কিন্তু আবার ছবিতে স্পষ্ট রেখেছি, কিন্তু সে গল্প বলেছে। প্রত্যেকটা হচ্ছে এক একটা গল্প, খালি চোখে মনে হবে এটা একটা ছবি, আমি যদি আসলে বিশ্লেষণ না করি, তাহলে আসলে কেউ বুঝবে না যেটা আসলে আমি কি বোঝাতে চেয়েছি। রুনিয়া, তোমার কি মানে মুগ্ধ মুগ্ধ হওয়া একটা ব্যাপার চলছে? আমার সেরকম আমার সবসময়- একটা আমার শিল্পীদের আমার সামনে চলছে। বসতে আমি মুগ্ধ হয়ে যাই। আপনার শিক্ষকরা নিশ্চয়ই এসেছিলেন? হ্যাঁ, আমার হলিক্রস থেকে টিচার এসেছিলেন, সিস্টার মিনতি এসেছিলেন। আচ্ছা, উনি গতকালকে এসেছিলেন। সে খুবই খুশি। ইভেন আমি যখন আমার কলেজে আমন্ত্রণপত্র দিতে গিয়েছিলাম, তারা সবাই অনেক প্রাউড। আর চারুকলা থেকে? চারুকলাতেও একই, যারা এসেছিলেন সবাই আমার কাজটার খুব প্রশংসা করেছে, এবং তারা তো অনেক বড় মাপের মানুষ, এবং সবাই তাদেরকে চেনে, আমরা তো একদমই নতুন। তো তাদের কাছ থেকে প্রশংসা পাওয়াটা আসলে অনেক বড় একটা বিষয়। তারা যখন বলেছে যে কাজটা একদম ইউনিক, নতুন এটা এসেছে এবং খুব সুন্দর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি হচ্ছে
ভাস্কর্য ডিপার্টমেন্টের পরিচালক, উনি আমাকে বলেছেন যে প্রথমত আমি পাথরে কাজ করেছি, তার উপর আমি অ্যাক্রিলিকে কাজ করেছি, এটা নিয়ে আমি এক্সিবিশন করেছি, এটা আমি অনেক সাহসিকতার পরিচয় দিয়েছি। অফকোর্স, কারণ এটা মানে পাথর নিয়ে আসলে যদি আমরা দেখি যে পপ কালচারে অনেক কাজ হয়, পেট্রক একটা মাঝখানে একটা ফেনোমেনা গেছে, মানুষ পাথর বক্সে করে আনতো, সেটা পেট্রক হিসেবে সেটাকে বড় করতো, লালন পালন করতো। কিন্তু আসলে একজন আর্টিস্ট মানে গুহা চিত্রে সেই কনসেপ্ট পাথরের কিভাবে ফরমেশন, সেখান থেকে তাকে নারীর সাথে মিলিয়ে তারপর সেটা নিয়ে আসলে গল্প বলা, মানে এখানে আমি কাজটা যত না দেখতে পাচ্ছি তার থেকে অনেক বেশি কিন্তু তার পেছনের যে রিসার্চটা আছে, Depth of thought. সেইটা ডেপথ অফ থট, রাইট ওয়ার্ড, সেইটা আসলে এখানে অনেক দেখা। পাথর তো গল্প বলে, আমরা দেখেছি যে পাথরে যে আঁকা হয়েছে সেটা কিন্তু সবসময় সে একটা গল্প, সেই সময়ের একটা গল্প সে ধারণ করে গেছে। আপনার পাথরের গল্প বলার বিষয়টা ছিল আসলে নারী, নারীর কি কি গল্প উঠে এসেছে? নারীর আসলে এখানে রহস্য উঠে এসেছে। নারীর গল্প বলতে গেলে কি এক একজন তো আসলে এক একটা টপিক নিয়ে কাজ করে। আমার কাছে প্রথমে মনে হয়েছে যে আমি শুধু নারীকে নিয়ে আসব, তারপর মনে হলো যে না, আমি নারীর রহস্যকে নিয়ে আসি। আচ্ছা। যে শৈশবে সে তার যে ভাবনাটা, সে যখন আরেকটু বড় হয় তখন সে ভাবে যে আমি একটা লেবুর উপর বসে আছে, একটা চকলেটের বাড়ি আমার আছে। ওকে, তো এটা একটা কল্পনার জগৎ। সেখান থেকে আমি নিয়ে এসেছি স্বপ্নবেলার ডাক, যে যখন সে সিন্ডারেলাকে আমরা দেখি, তার মনে হবে সে একটা আঙ্গুরের ড্রেস পরে আছে, তার মাথার মধ্যে আঙ্গুরের গাছগুলো আছে, এটা তার হচ্ছে লাল রঙের স্বপ্নবেলার ড্রেস ডাক। পরা যেটা ছবিটা। হ্যাঁ, 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 এটা একটা ছিল। আর একটা ছিল যে সে আসলে পাখির মতো উড়তে চাচ্ছে, তার মাথায় হচ্ছে পাখি, তার সামনে হচ্ছে ফুল, সে আসলে উড়ে যাবে পাখির মতো। মানে এই যে এক একটা রহস্য, তার যে সময়ের, তার মনের জগতের যে চিন্তাগুলো, যে transition-টা। হ্যাঁ পরিবর্তন, আমি আসলে সেটাকে নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি ম্যারিটাল রেপ, যেটা নিয়ে সমাজ কথা বলে না, একদম না। একদমই বলে না। আমি নারীর ম্যারিটাল রেপকে নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি 40 বছর বয়সে অব্যক্ত ভার। ওই সময় নারী কোনো কথা বলতে পারে না, তার যে দুশ্চিন্তা সেটা সে বহন করে চলে, সেটা আমি নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছিলাম হৃৎপিণ্ডের ভেতর আলো। একটা নারী যখন 40 থেকে 45 বছরে যায়, তখন তার নানা ক্ষত থাকলেও তার হৃৎপিণ্ড থেকে আলো বের হয়ে আসে। আমি সেটাকে তুলে ধরেছি। আমি নিয়ে এসেছি একজন নারী যখন সে শিক্ষিত থাকে, তার যে পড়াশোনা যার আছে, সে যে উপার্জন করে, তখন সে কতটা ইন্ডিপেন্ডেন্ট থাকে, আমি সেটাকে তুলে ধরেছি। বাহ। আমি নারীর জন্মটা প্রত্যেকটা বয়সের সাথে সাথে তুলে ধরেছি। মানে নারীর জন্ম, তার সামাজিকতা, তার বয়স এবং আসলে তার মানসিক যেই দ্বিধা এবং যে স্ট্রাগলের মধ্যে দিয়ে সে যায়, সবকিছুই আসলে খুব সুন্দর করে। মানে আমি আসলে বুঝতে চেষ্টা করছি, 30টা আর্টওয়ার্ক কম্বিনেশন কি একটা পুরো স্টোরি বলেছে? মানে পুরো story বলেছে। তার মানে কালেক্টররা কেউ যদি কালেক্ট করতে চান, সে কি একটা দুটোও কালেক্ট করতে পারবে নাকি পুরো 30টাই তাকে কালেক্ট করতে হবে? না, একটা দুটো সে একটা দুটো কালেক্ট করতে হবে, যার সাথে যেটা প্রাসঙ্গিকভাবে মিলে যায়। চমৎকার। কতগুলো নিশ্চয়ই আর্টওয়ার্ক সেল হয়েছে, রেসপন্স কেমন ছিল দর্শনার্থীদের? ছিল। স্যাটিসফ্যাক্টরি? হ্যাঁ। বাহ। এরপরের প্ল্যানটা কি? এরপরে আসলে আমার প্ল্যান হচ্ছে, আমি আরও হচ্ছে এটা সম্পর্কে জানতে চাচ্ছি। আমি আমার MFA কমপ্লিট করব, সেটা অবশ্যই দেশের বাইরে যাওয়ার একটা প্ল্যান আছে। এবং আমি আসলে আমি ইউনিক আর্ট নিয়ে কাজ করব। আমি চাই না যে আমার যে চিন্তার যে জগৎটা, সেটা অন্য কারোর সাথে মিলে যাক। আমি একটু আলাদাভাবেই চিন্তা করতে চাচ্ছি। এবং আমার মনে হয় সেটা খুবই অসাধারণ একটা আইডিয়া, কারণ এখন এত ধরনের আমাদের যোগাযোগের মাধ্যমগুলো আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, যে দেখা যায় যে আমার এই যে ইউনিকনেসটাই কিন্তু আমি আসলে ছড়িয়েও দিতে পারি। এবং ওয়ার্ল্ডে যত এরকম অনেক আর্টিস্ট আছেন, ফিমেল আর্টিস্ট, যারা খুব ইউনিক আইডিয়া নিয়ে আসলে তারা কাজ করে। Definitely, Runia. It's a signature thing what she started, and she started from cave painting. গুহা চিত্রকে আপনি 2026-এ এসে পাথরের উপর জায়গা দেবার চেষ্টা করেছেন, মূল থিমটা রেখেছেন, কিন্তু তার মধ্যে আপনি একজন নারীর জন্ম থেকে শুরু করে পরিণত হওয়া পর্যন্ত নানান ধাপ রেখেছেন। ফর মি ইটস অ্যান অ্যামেজিং স্টোরি। মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে ইটস সো ওভারওয়েলমিং। একদম। মানে আমি জানি না আসলে কিভাবে এটাকে প্রপার ওয়েতে এক্সপ্রেস করা উচিত। ধরুন আমরা যারা মিস করেছি, তাদের দেখবার কি কোনো সুযোগ আছে? মানে কোনো ডিজিটাল গ্যালারি আছে ছবিগুলোর, নাকি সোশ্যাল নেটওয়ার্কে খুঁজে নিতে হবে? না, আমি এটার জন্য রেখেছি। ডিজিটালি আমরা দেখতে পাবো? Digitally। কোথায় দেখতে পাবো আমরা?
এটার জন্য অবশ্যই আমার প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যেতে হবে। বাহ, চমৎকার। তাহলে অনিন্দিতা, অনিন্দিতাকে মানে আমরা সোশ্যাল থ্যাংক ইউ ভেরি মিডিয়াতে মাচ। পাবো একদম। এবং সেখানে ছবিগুলো দেখতে ছবিগুলো আমি খুব আগ্রহী দেখতে। অনিন্দিতা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং আস অ্যান অ্যামেজিং স্টোরি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেক বেশি ইন্সপিরেশনাল, অনেক ইনডেপথ ছিল। অনেক সময় হয় না যে একটা গল্পটা আপনার উপর একটা প্রভাব রেখে যায়, তেমন প্রভাব রেখে যায় একটা গল্প আজ আমরা শুনলাম।